সিম্পল অ্যান্ড সুইট শব্দগুলো যার সঙ্গে বসাবেন তার মানেই হলো সেই জিনিসটা সুন্দর, অ্যাট্রাকটিভ, ভালো। হালকা লাভ থাকবে, একটু ড্রামা থাকবে, কাহিনী রিলেট করবে, সিনগুলো রিলেট করবে, এমন মুভি সব থেকে ভালো হয়। আর সেদিক থেকে মালয়ালম ইন্ডাস্ট্রির সঙ্গে কারোর তুলনা হয় না। কাহিনী, ন্যাচারালিটি, অ্যাক্টিং সব দিক থেকে তারা বেস্ট। আজকের মুভিটাও তেমন সিম্পল অ্যান্ড সুইট, কোনো হাঙ্গামা নেই, শাউটিং নেই, সবাই যেন উদারতা দেখাচ্ছে অভিনয়ে, এমন মনে হবে। যতক্ষণ মুভি চলবে মনে হবে আপনাকে আলাদা একটা জগতে নিয়ে গেছে, আপনি দুনিয়া ভুলে যাবেন। আমরা যারা এক্সপ্লেন করি মুভির কাহিনী স্বল্প সময় আপনাদের বোঝানোর চেষ্টা করি, কিন্তু এই মুভিটা দেখে এমন মনে হচ্ছিল যেন পুরো মুভির প্রত্যেকটা সিন আমি আপনাদের সঙ্গে বসে বসে এনজয় করি, শান্ত পরিবেশে কানে হেডফোন লাগিয়ে মুভিটা দেখেন। আমি শিওর আপনার ভিতরে আলাদা একটা অনুভূতি কাজ করবে। কখনো হাসি, কখনো কান্না, কখনো কি রিয়াকশন দিবেন বুঝতে পারবেন না। যদি এক কথায় বলি, জাস্ট অসাধারণ। মুভির কাহিনী, লোকেশন, ক্যারেক্টার ওয়াইজ সবার অ্যাক্টিং মাইন্ড ব্লোয়িং ছিল। নোটিস করার মতো বেশ কিছু পোর্শনস রয়েছে যা মন ছুঁয়ে যায়। কোনো মুভি ভালো লাগলে আসলে অজান্তেই তার ব্যাপারে বেশি বলা হয়ে যায়। তো মুভির মাঝে কোনো ধরনের নিউডিটি, কিসিং বা ভালগার সিন একদমই নেই, তাই সবাই মিলে এনজয় করতে পারবেন, নো প্রবলেম। কথা বলছিলাম 2023-এ মুক্তি পাওয়া রোমান্টিক ড্রামা মালয়ালম মুভি নাম প্রাণায়া ভেলাসাম এর ব্যাপারে। মুভির কাহিনী কেরালার কান্নুর ডিস্ট্রিক্টের ধারমাদামের। সিন শুরু হয় একটা কলেজে। ক্যামেরা এক দিদিকে ফলো করে যে টিং ট্যাং চলছে, কিছু ছেলে পেলে গান গাইছে, দিদি সেখানে আসে। এন্ট্রি হয় মুভির লিড ক্যারেক্টার অর্জুন অশোকান অর্থাৎ সুরজের। তার সামনে সেই দিদি মুভির ফিমেল লিড ক্যারেক্টার মমিতা ভাইজু অর্থাৎ গোপিকা। সুরজের ফোনটা নাই, দেখছে কি জানো, দেখতে দেখতে নিয়ে যায়। সুরজ তার পিছে পিছে আসে। আরে গোপিকা, কি হচ্ছে? তুমি ওর সঙ্গে কথা বলেছো তাই না? আরে কথা না তো, জাস্ট হাই হ্যালো। আচ্ছা তাই না, দেখি আর কি করেছো। সে ফোন দেখুক, ততক্ষণে তাদের খুনসুটি চলুক, আর আমি তাদের ব্যাপারে একটু বলি। এরা দুজন সেম কলেজে সেম ক্লাসেই পড়ে, সম্পর্ক চুলকা চুলকি, যেটা ভাবছেন ওইটাই। গোপিকা সুরজকে অনেক ভালোবাসে, এটা জেনেও যে সুরজের একটু মেয়েদের সঙ্গে ফ্লার্টিং করার অভ্যেস আছে বা একটু টুকটাক কথা বলার অভ্যেস আছে। এদের এখানে দেখে কি আমরা আরেক ক্যারেক্টারের এন্ট্রি করাই। ইনি শ্রীধানিয়া অর্থাৎ অনুশ্রী, সুরজের মা। সঙ্গে তার প্রতিবেশী রামলা, যে সবসময় তার সঙ্গেই থাকে। গল্প করতে করতে যাচ্ছে, আন্টি এই ভাই সাহেবকে দেখে বলে, আরে সতীশান এই সময় বাজারে? কি ব্যাপার, তুমি মাছ কিনতে এই সময় অফিস যাওনি? এর নাম সতীশান, সুরজের বাবার অফিসের পিয়ন। আরে স্যার তো গেছে এনজয় করতে, গিয়ে কি হবে, তাই একটু অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছি। তুমি জানো তোমার মশাইকে বলে দিও না যে বাজারে দেখা হয়েছিল আমার সঙ্গে। আন্টি মজা নেই, দেখা যাক কি করা যায়। আরে না না, দেখা না, বইলো না জানি। এরপর ক্যামেরা কিছু সিনিয়র সিটিজেনদের দেখায়, যাদের কথাবার্তা আর আড্ডা দেখে বোঝা যাচ্ছে তারা ক্লাসমেট, অনেকদিন পর সবাই মিট করেছে। এই যে কাকু আরেকজনকে ডাবের পানি দিচ্ছে, ইনি হলেন মানজে কে ইউ অর্থাৎ রাজীবান, সুরজের বাবা। সরকারি দপ্তরে কাজ করে, সবাই প্যারেন্টস হয়েছে, বাট কলেজে এসে স্টুডেন্টদের মতো হয়ে গেছে। ভিতরে যাচ্ছে, রাজীবান এই কাকুকে বলে, হে মীরা আসছে, তুই এবার মন খারাপ করবি না তো, বলে হাসাহাসি করে। এখানে একজন ছবি উঠাচ্ছে, কাকু তাকে ধরে, গিরে তুই এখানে কি করছিস? মানে সে সুরজের ফ্রেন্ড, তার ছেলের ফ্রেন্ড। সে বলে ফটোগ্রাফির জন্য আমাকে ডেকেছে। ও, ভিতরে সবাই যে যার মতো কথা বলছে। রাজীবান মীরা নামের তাদের সেই সহপাঠীকে মেসেজ করছে, সে আসলো না কেন? মীরা বলছে হুট করে তার মিটিং পড়ে গেছে, তাই আসতে পারলো না। রাজীবান অভিমান করে, কারণ মীরা তার জন্য স্পেশাল। এরপর সবাই মিলে ফটো মটো উঠাই। সুরজ সেখানে আসে তার ফ্রেন্ডকে নিতে। কিরে কি হচ্ছে এখানে? সে বলে, কি আর হবে, বুড়োরা বাচ্চা হওয়ার ফিল নিচ্ছে। সুরজ চলে গেলে তার বাবা গ্লাসটা পরে মুডে ফিরে আসে। তার মানে আমাদের বাবা মাদের মাঝেও আসলে এমন একটা ছোটবেলা আছে, বা তারা প্রকাশ করার সুযোগ পায় না। যাক, বাপ ছেলে বাইরে বিজি। আন্টি তার বড় বোনের সঙ্গে কথা বলছে, যা শুনে আমরা বুঝতে পারি যে সুরজ আর তার বাবার মাঝে কথা হয় না, দুজন দুদিকে চলে। সুরজ চেন্নাইয়ে ইয়ার রহমানের মিউজিক কলেজে ভর্তি হতে চায়, তার বাবা সেটা না করে এখানেই কলেজে ভর্তি করে দিয়েছে। এটা নিয়েই দুজনের মনোমালিন্য চলছে, আর মাঝখানে মা ফেসে গেছে। রাতে কাকু বাসায় ফেরে, রামলা টিভি দেখছিল। কিরে রামলা, কি অবস্থা? কি ভাই পুনর্মিলনী কেমন কাটলো? আরে কিসের কাটাকাটি, ওই শুধু খাওয়া দাওয়া। আন্টি একটা শর্ট প্যান্ট দিয়ে বলে, লুঙ্গি শুকায়নি, এটা পরশ সুরজের। কাকু ভিতরে যায়, এরা সিরিয়াল দেখতে বসে পড়ে। একটু পর কাকু মালটা পরে বাইরে আসলে রামলা মজা নিচ্ছে। ভাই সেই লাগছে তো। সুরজ বন্ধুদের সঙ্গে মিলে তাদের কাজেই লেগে আছে। একটা গার্লফ্রেন্ড যেহেতু আছে, তাকেও তো সময় দিতে হবে, সেটাও চলছে। মেয়েটা বেশ কিউট না? ছেলে এদিকে লেগে আছে, ওদিকে বাপও কম না। মীরা নামের যে মেয়ে পুনর্মিলনীতে আসলো না, তার সঙ্গে কথা বলছে। কথার ভাঁজ একটু ভিন্নই লাগছে। আন্টি সিরিয়াল নিয়েই পড়ে আছে, এদিকে তার কান নেই। একটু পর কাকু ভিতরে যায়, তখনই সুরজ আসে, আর বাবাকে তার প্যান্ট পরা দেখে সে তো হা করে আছে। কাকু সেখান থেকে কেটে পড়তে মশা মারার ব্যাটটা নিয়ে এমন এমন করে আর বের হয়ে যায়। মানে কঠিন এক কেমিস্ট্রি। সুরজ বলে, মা এ কি, মনে হচ্ছে জায়েদ খানকে সুপারম্যান বানিয়ে দিয়েছে। মজা নিতে নিতে মা ছেলে খেতে বসে। তোর গান কেমন চলছে? চলছে। আচ্ছা, একটা ব্যাপার লক্ষ্য করেছেন, আন্টিকে দেখেই কেন জানি মনে হচ্ছে মানুষটা ভালো বা খুব সুইট।
তাই না? রোজ খাবারের সময় বিড়াল হাজির হবে আর আন্টি তাকে আদর করে খাওয়াবে রোজ। সুরজের ফোন আসে, আন্টি বলে কি রে আজকাল তোর ফোন একটু বেশি আসছে। সুরজ বলে তোমার ছেলের তো এখন মেয়ে ভক্ত বেড়ে গেছে, স্মার্ট তো কম না। আন্টি বলে আচ্ছা তাই না, তো ভিতরে এক মধ্যবয়স্ক লোক আছে, তাকে গিয়ে একটু ভক্তদের কথা বল, যা হয়েছে তোমার ভক্ত তুমিই সামলাও, আর কালকে একটু 500 টাকা লাগবে বলে সে চলে যায়। ওদিকে কাকু তো পুরো মুডে চলে গেছে। আরে পোজ রে বাবা, একেবারে মেল নোরা ফাতেহি লাগছে আঙ্কেল, চিন্তা করেন না। বাট ছেলে মানুষের এমন লক্ষণ কিন্তু ভালো না, কি বলেন আপনারা? পরদিন সকালে কাকু অফিসে আসে, কার সঙ্গে যেন ফোনে কথা বলছে রেগে রেগে। এক কাকু এসেছে ফাইলে সাইন করতে, ফাইলে ঝোল আছে তাই কয়েকদিন ধরে সে ঘোরাঘুরি করছে, সাইন পাচ্ছিল না। সাতিশান তাকে ভিতরে যেতে দিচ্ছে না কারণ স্যার রেগে আছে। কাকু আসনে বসতেই মীরার একটা ভয়েস আসে, ব্যাস ভয়েস শুনে কাকুর মুড ভালো হয়ে যায়। খালি ভালো নয়, যে কাকুর ফাইল এতদিন ধরে পড়েছিল কাকু সাতিশানকে বলে তার ফাইল ছেড়ে দিতে খুশির তালে। সাতিশানও অবাক, কাকু সাতিশানকে ডেকে বসায়, তারপর বলে শোন একটুর জন্য ভুলে যা আমি তোর বস, মনে কর আমরা ফ্রেন্ড। সেই অ্যাঙ্গেল থেকে তুই আমাকে একটা কথা বলতো, কি একটা লোক যার পরিবার আছে সে যদি তার এক্স মানে যাকে একসময় খুব ভালোবাসতো তার সঙ্গে একটু দেখা করে তাহলে কি সেটা ভুল হবে? সাতিশান বলে স্যার আপনার জাস্ট পরিবার না, এত লক্ষ্মী একটা বউ আর বুড়ো একটা ছেলে আছে। আরে আমি তোকে কি বললাম, জাস্ট দেখা করব, ভুল কিছু নয়, তারা ভালোবাসতো একে অপরকে, মানে যে করে হোক কাকু তো তার ভাবনাটাকেই সঠিক বলাবে। সতীশ বলে জাস্ট দেখা, যদি দেখা অবধি বা শুধু ভালোবাসার পুনর্মিলনী হয় তাহলে ঠিক আছে। এটাই আমি ওটাই ভাবছি। হ্যাঁ ভাববেনই তো। আচ্ছা রাতে বাসায় আসিস, বসবো নি আজকে। মানে সে খুব খুশি। শিল্পকলা একাডেমিতে আসে, একটা কোম্পানি থেকে গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাই সবাই এসেছে। তাদের এক ফ্রেন্ড গোপিকাকে দেখাই সুরজ একটা ম্যাডামের দিকে তাকিয়ে আছে। ম্যাডাম এসে জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো, রেজিস্ট্রেশন হয়েছে? জি ম্যাম। ওদিকে যাও। তো ইনি হলেন মুভির অন্য আরেক ক্যারেক্টার মিয়া জর্জ অর্থাৎ মীরা। কি নাম চেনা চেনা লাগছে, একটু খারাপ। গোপিকা সুরজকে ধরে, কি হচ্ছে শুনি? সে সিনিয়র। সুরজ বলে আরে আমি তো জাস্ট এমনি দেখছি। ম্যাম সিনিয়র কিন্তু এখনো কতটা কিউট দেখেছেন? সুরজ ম্যাডামের সঙ্গে কথা বলার বাহানা খুঁজতেছিল, ব্যাস কপালতার সঙ্গ দেয়, ছেলে ম্যাডামের সঙ্গে মিল লাগায়। কোন মিউজিক কলেজ থেকে এসেছো তোমরা? সুরজ বলে না ম্যাম আমি তো এমনি গান ভালো লাগে সেখান থেকে, কোনো কলেজ থেকে না। তো কলেজে ভর্তি হওনি কেন? সুরজ বলে বাবা পছন্দ করে না এসব। ও আচ্ছা, তো ঠিক আছে পরে কথা হবে। সিন এখানে আনলে আমরা দেখি আরে বাপ রে, কাকু তো একেবারে হিরো হয়ে গানের মজা নিচ্ছে। মীরা ম্যাডাম এদিকে আসছে, কাকুকে ডাক দেয়, আর তাকে দেখে কাকুর ফেসে যে একটা গ্লো চলে আসে এটা আমাদের ক্লিয়ার করে দেয় যে এই মীরাই সেই মীরা যার সঙ্গে কাকুর প্রেম ছিল, মানে এক্স, যার সঙ্গে সে কথা বলছিল। অনেকদিন পর দেখা। মীরা বলে কি টুপি স্টাইলের জন্য? কাকু বলে আরে না এটা তো এমনি চাঁদ থাকতে। তো বলো কেমন চলছে সব? ঠিকঠাক। তোমার কি অবস্থা? এই তো। তোমার অনুশ্রী কেমন আছে? আছে, সাধারণ বউরা যেমন থাকে। তোমার কথা বলো, আমি যাওয়ার পর কেউ আসেনি লাইফে? মীরা বলে অনেকেই ট্রাই করেছে বাট আমি পাত্তা দেইনি। কেন? কারণ আমি সাধারণ বউ হয়ে থাকতে চাই না। এমনই হয়, ঘরের বউ ভাত লাগে, পরের বউ বিরিয়ানি, নিজের বউ দেশি দেশি, অপর মেয়ে ইরানি। যাক, কথা বলতে বলতে একটা সুর কাকুর কানে পড়ে, খুব ভালো লাগে। মীরা বলে তুমি ওখানে যাও, আমি আসছি। ক্যামেরা স্টেজে আনলে আমরা দেখি গান তো সুরজই গাচ্ছে, বেশ ভালোই গাইছে। কাকু এসে যখন দেখে এটা তো সুরজ, কোনো কথা নেই, কাকু চুপচাপ বিড়ালের মতো রাস্তা মাপে। মীরা দেখে সে চলে যাচ্ছে, কিন্তু তাকে তো বয়ে যেতে পারতো। খারাপ লাগে ব্যাপারটা। কাকু সোজা বাসায় চলে আসে, তারপর সে তার মতো থাকে। ক্যামেরা অনুশ্রীকে ফলো করে। এই যে সিন, কাপড় পরিষ্কার করছে, গল্প করছে, ছোট্ট একটা পুকুর, পানিগুলো বেশ সুন্দর। সব থেকে মজা লাগে যখন পানিতে নারকেল পড়ে। ব্যাপারটা আপনি ফিল করতে পারছেন? কেমন ন্যাচারাল, অসাধারণ না? যাক, সেদিশনের সঙ্গে কথা ছিল রাতে বসবে, সেটা নিয়েই বসেছে, বাট মশলা বের করতে গিয়ে সে সবগুলোই ফেলে দেয়। খাওয়া দাওয়া শেষে মীরা ফোন করে, কাকু ধরেই সরি বলে যে সে কাজটা ঠিক করেনি। মীরা বলে ছাড়ো, এটা আর নতুন কি? এভাবে না বলে একদিন চলে গেছিলে। কাকু বুঝতে পারে মীরার মন খারাপ। তুমি কি বেশি মন খারাপ করেছো? মীরা বলে না, একটু পুরোনো কথা মনে পড়ে গেল তো তাই। আচ্ছা মন খারাপ করো না, বলো এখন আমি কি করব? তুমি যা বলবে তাই করবো। মীরা বলে বুঝে শুনে বলছো তো, আমি যা বলবো তাই? মীরা বল আমি অমুক জায়গায় আছি, চলে এসো। কাকু বলে আরে কি বলো, আর তাছাড়া আমি কিন্তু নেশায় আছি, মানে একটু চান্সও নিচ্ছে আর কি। মীরা বলে না না থাক, আমি তো মজা করছি, আসতে হবে না। কথা বলতে বলতে কাকু ফোনটা নামিয়ে কিছু তো একটা ভাবছে। ওদিকে সুরজ তার বন্ধুদের নিয়ে গোপীর বাড়িতে গেছে। মই দিয়ে উপরে উঠে তার জানালাতে নক করলে গোপীকে খুলে যে একটা রিয়াকশন দেয়, উফ এত কিউট কেন এরা। সুরজ আমার মনের কথাটাই বলে, তোমাকে তো সেই লাগছে। গোপিকা বলে ফার্ম দিস না, কেন এসেছিস সেটা বল। সুরজ বলে একটা বোতল দে জাস্ট আজকের জন্য। মানে গোপিকার বাবা একটু বড় লোক তো, ব্র্যান্ডের বোতল রাখে। এরা বাকি আয়োজন করেছে কিন্তু বোতল পানি তাই নিতে এসেছে। গোপিকা একটা বোতল দেয়, সুরজ যাবে, গোপিকা ডেকে আরো কয়েকটা বোতল দেখায়, মানে তাকে তার সঙ্গে খেতে বলছে। সুরজ বলে তুমি জাস্ট 2 মিনিট খারাপ, আমি 1 মিনিটে আসছি বলে নিচে গিয়ে বোতল এদের দিয়ে তারা খাওয়ার জন্য যে চাকনা মাকনা নিয়েছিল সেটা সুরজ নিয়ে
ওদের যেতে বলে। এরা তো রেগে যাচ্ছে, সালে ধোকেবাজ। গোপিকা ইশারা করে ছাদে যাও, আসছি। ওদিকে মীরা একটু হাঁটাহাঁটি করছে, এদিকে দেখে অবাক, কারণ কাকু সামনে। হ্যাঁ, তুমি সত্যি এখানে? আমি তো ভাবতেই পারছি না। বাড়িতে কি বললে? কাকু বলে আর কি, অফিসের কাজ। তো কি সিগারেট আবার শুরু করেছো? কাকু বলে না, আজকেই খাইতে ইচ্ছে করলো তাই। ওদিকে এরা তাদের কাজে লেগে গেছে। এখন এদের এমন অবস্থায় দেখে দুটো লাইন মরে পড়ে গেল। বলা হোক নাকি? তো আরজ কিয়া হে এক তো চাঁদনি রাত बैठा है खूबसूरत परी के साथ। বলছি, এক তো চাঁদনি রাত बैठा है खूबसूरत परी के साथ। काश ये रात सब की आए, पास में बैठी रहे ऐसी परी और रातें निकाल जाए उससे करते करते बात। বাবা করুন একটু। আচ্ছা, এরা দুজন রাতে তাদের কলেজে চলে যায়। ভিতরে গিয়ে পুরনো স্মৃতিচারণ করতে থাকে। কত সময় তারা এখানে কাটিয়েছে, ক্লাস ফাঁকি দিয়ে বাইরে বসে কত গল্প করেছে। বিল্ডিং গুলো পুরনো ছিল, এখন সব নতুন হয়ে গেছে। এমনই হয় আন্টি, আমরা যে স্কুলে পড়তাম বসে থাকা মুশকিল ছিল, বের হয়ে এসেছি আর এখন বিল্ডিং হয়ে গেছে। পাল একবার পুরনো স্মৃতিতে ফিরে গেলে সে অনুভূতি আসলে অন্যরকমেরই হয়। বাপ ছেলে ওদিকে মেয়ে নিয়ে ব্যস্ত, বেচারি আনুশ্রী এদিকে তাদের অপেক্ষায় হচ্ছে হাসতো নাচতো। ও, আপনাদের আরেকটা কথা বলা হয়নি, সেটা হলো আনুশ্রী আবার ফুটবল খেলা খুব পছন্দ করে, খুব। পরের দিন সকালে যে যার মতো বের হয়ে যাচ্ছে। আন্টি কাকুকে বলে রমলা সিনেমা দেখতে যাচ্ছে, আমরা কি যাবো? কাকু বলে না না, আজ আমি একটু বিজি থাকবো, অন্য আরেকদিন। সিন কলেজে আসে, ছেলে পেলে কিসের যেন চাঁদা উঠাইতেছে। এক দিদিকে ধরেছে, সে বলছে টাকা কাছে নেই, গাড়িতে রেখে এসেছে। এরা ছাড়ছে না। সুরজ তাদের না করে। তখন দিদি সুরজের দিকে একটু চেয়ে থাকে। এ অবধি ঠিক ছিল। কিছুক্ষণ পর যখন দিদি বের হয়ে আসে, আবার সুরজের দিকে তাকিয়ে থাকে। সুরজও তার দিকে তাকিয়ে থাকে। ব্যাপারটা গোপিকা দেখে সুরজকে বলে, কি তুমি যাচ্ছ না? যাও। সুরজ যায়, মেয়েটার সঙ্গে কথা বলে। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি এটা আসলে সুরজের এক্স। এক সময় এদের মাঝে সম্পর্ক ছিল, কিন্তু দিদি মুসলমান, তাই কন্টিনিউ না করে আলাদা হয়ে গেছে। এরা গোপিকাকে বলছে, আচ্ছা তুই এসব কি করে সহ্য করিস? তোর কিছু মনে হয় না? গোপিকা বলে, ও যে কলেজে আসতেছে এই খবর কে দিয়েছে? তোরাই তো নাকি? এখন আসছিস আমাকে পাম দিতে না? দিদির বিয়ে হয়ে গেছে। সুরজকে বলে, তোমার জিএফ কি ওইটা? সুরজ বলে এখানে গোপিকা বলে, আমি সেই শুরু থেকে সুরজকে দেখে আসছি। অন্যরা ওকে দেখে প্রেমে পড়ে, কিন্তু আমি ওকে জেনে ভালোবেসেছি। আমি জানি ও কেমন। আর তাছাড়া অন্য মেয়ের সঙ্গে মিশলেই তো বুঝতে পারবে আমি কতটা ভ্যালুয়েবল। আমার জলে ঠিক আছে, বাট যখন আবার আমার কাছে ফিরে আসে ভালো লাগে। কলেজ থেকে শপিং এ আসে, তারপর সেখান থেকে মুভি দেখতে আসে। একজোড়া কবুতরকে দেখে সুরজ মনে করে দিন তো এদেরই। ভিতরে মুভি দেখতে বসে পড়ে। এরা তো ছেলে পেলে, যা খুশি করুক, তাদের সমস্যা নেই। বাট ক্যামেরা এখানে আমাদের এদের দুজনকে দেখায়, মানে কাকু মীরার সঙ্গে মুভি দেখতে এসেছে। এমনি কি বললাম অন্য মেয়ে ইরানি লাগে? নিজের বউ আসতে চাইলেও সময় নেই, এখন এক্স এর সঙ্গে এসেছে। কি আর করার? শো শেষে বাসায় ফিরে, কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? এমনি কাজ নেই তো। পরের দিন সকালে কাকু হাঁটাহাঁটি করে এসে দেখে ছেলে উঠে ফোন নিয়ে বসে গেছে। তাকে দেখে আন্টিকে বলে চা দিতে। তার চা চাওয়া দেখে চাচু বলে কফি, মানে বাপ ছেলে প্রতিযোগিতা করে আর কি। বাপ বসলে দেখে ছেলে উঠে যায় গোসল করতে। কাকু পত্রিকায় ফোকাস দিয়েছে, ছেলে ভিতর থেকে চিল্লাচ্ছে, মা মোটরটা ছেড়ে দাও তো। তার মায়ের সাড়া নেই, চাও দিল না, এখনো জবাব নেই। সিরাজ বের হয়ে আসে, মা কই তুমি, কি করছো বলো তো? মোটরটা ছাড়তে বললাম, তার মাকে পায় না। এদিকে কাকু একটু বাগান ভিজিট করছে, কাক তাড়াচ্ছে। সুরজ চিল্লায় ওঠে, বাবা। কাকু দৌড়ে ভিতরে গিয়ে দেখে আনু শুয়ে আছে আর সুরজ তাকে ডাকাডাকি করছে। কিরে কি হয়েছে? সুরজ বলে, হাত পা কেমন জানি ঠান্ডা হয়ে গেছে। আর এত বেলা অবধি মা তো কখনো ঘুমায় না। কাকু ডাকে, আনু, হ্যাঁ আনু। সুরজ বলে, বিপি লো। আর কি দেখছো, তাড়াতাড়ি করো, হসপিটাল নিতে হবে। নাও। দুজন ধরাধরি করে গাড়িতে উঠায়। তারা ওর করে হসপিটালের জন্য বের হয়ে যায়। আর স্ক্রিনে আলো নিভে গিয়ে পরের সিনে আমরা দেখি সুরজের মায়ের ছবি ঝুলিয়ে দেওয়া হলো। লোকজন এসেছে, অ্যাম্বুলেন্স এলো। কাকু চুপচাপ, পরিবেশ পাল্টে গেল। ভালোবাসা আর মাস্তিতে থাকা মানুষগুলো চুপ হয়ে গেছে। এই বাচ্চাদের আনুশ্রী ফুটবল খেলায় প্রচুর উৎসাহ দিত, আজ সে নিশ্চুপ হয়ে মাটিতে পড়ে আছে। মানে সুরজের মা মারা গেছে। সাথীসান পত্রিকায় নিউজ দিতে বলে, ভাই সব ঠিক করা হয়ে গেছে। কাকু বলে, ও অসুস্থ ছিল, একবার তোমায় বলতে পারতো। আমার মনোযোগ ছিল না ওর দিকে, অনেক বড় ভুল করে ফেলেছে। ও একবার বললো না কেন আমি অসুস্থ? আমি কি চিকিৎসা করতাম না? সাথীসান সান্ত্বনা দেয়। ওদিকে সুরজ গোপিকাকে বলছে, তার গলা ভেঙে আসছে, যে মা ঘুম থেকে ওঠেনি, আমরা কেউ আন্দাজও করতে পারিনি। আমি গিয়ে দেখি হাত পা ঠান্ডা। হসপিটালে নিলাম। একটু পর ডক্টর বলল সে নাকি আমাকে ছেড়ে চলে গেছে। কান্নাকাটি করছে। বাকি কাজবাজ চলছে। এই যে মুরব্বীকে দেখছেন, ইনি আনুশ্রীর বাবা, মানে সুরজের নানা। সুরজ যার কাঁধে রেখে কান্না করছে, তার মাকে মিস করছে, তার বড় খালা, আনুশ্রীর বড় বোন। সে থাকতে ছোট বোন আগে চলে গেল, সুরজ এতিম হয়ে গেল বলে খুব কান্না করে। কাকু ভিতরে এসে আনুর দিকে একটু তাকিয়ে থাকে। এরপর বাকি কাজ সম্পূর্ণ করা হয়। সুরজ এখানে দাঁড়িয়েছিল, তার বাবা কাজ শেষে ফিরে আসতে পড়ে যেতে লাগে। লোকজন তাকে ধরে, মানে সে অনেক বড় একটা ঝটকা খেলো আনু মরে যাওয়াতে। ঠিক আছে, আমি ঠিক আছি, ভিতরে যাই। সুরজ এদিকে একটু তাকিয়ে থাকে।
তারপর সে ভিতরে যায়। রাতে বাকি যে কাজ বাজ ছিল সতীশান সেগুলো করছে, সবাই চলে গেছে। সিরাজ লক্ষ্য করে এক মহিলা দাহর এখানে বাইরে এলে সে সামনে আসে, বলে সে তার মায়ের বেস্ট ফ্রেন্ড ছিল, দেশের বাইরে ছিল, তাই তার সঙ্গে দেখা করতে পারেনি। নিজের খেয়াল রেখো বাবা বলে সে চলে যায়। সতীশান বলে ইনার নাম ইন্দু, তোমার মায়ের খুব ভালো বন্ধু ছিল, তার মুখে ইনার কথা অনেকবার আমি শুনেছি। পরের দিন সকালে সিরাজের আন্টি চলে যায়, তার কাজ ফেলে সে এসেছে, যে যার মতো কাজে বিজি হয়ে যায়। এখন বাড়িতে দুজনেই। পরের দিন সকালে দুধওয়ালা এসে সুরজকে ডাকে দুধ নিতে, কিন্তু কিভাবে নিতে হয় সে জানে না। কিচেনে যেতেই তার বাবা ভাণ্ড দেয়। সুরজ দেখে কাকু সকালে নাস্তা বানাচ্ছে, খেয়ে যাস। সুরজ বলে ঠিক আছে আমি কলেজে গিয়েই খাবো, মানে সে জঘন্য বানিয়েছে। রাতে কাকু বসে খাচ্ছিল, সেই বিড়ালটা আসে, কাকু খাবার এনে দেয়, কিন্তু বিড়াল না খেয়ে ম্যাও ম্যাও করতে থাকে। কাকু এবার বুঝতে পারে যে সে আসলে জাস্ট খাবারের জন্যই আসেনি, অনুশ্রীর হাতে খেতে এসেছে, অনুকে দেখতে না পেয়ে এমন করছে। পরদিন সকালে কাকু অফিসে যাবে, দেখে সুরজ ঘর ঝাড়ু দিচ্ছিল। পিচ্চিরা ধুমধাম করে ভিতরে এসে অনুশ্রীর ছবির সামনে হাত জোর করে। এরা তো হা করে আছে, এরা সরে গেলে ক্যামেরা দেখায় তারা বিজয়ের ক্রিস্ট এখানে রেখে গেল। এরা কিছু বুঝতে পারছে না। তখন পিচ্চি বলে আন্টি জাস্ট আমাদের কোচ ছিল না, তার কথা মতো খেলে আমরা পুরস্কার পেয়েছি। এরা বুঝতে পারছে অনুশ্রী কি ছিল। কলেজে গেলে গোপিকা এসে তার মন ভালো করার চেষ্টা করে। ওদিকে সতীশ কাজ করছিল, একজন এসে বলে এক্সকিউজ মি, জি বলুন, রাজীবানের কেবিনটা কোন দিকে? সতীশন বলে স্যার বিজি, পরে আসেন যান। ও ওয়েট ওয়েট ওয়েট, আপনার নাম কি? মীরা বলে। সতীশনের হাসি দেখেছেন? হ্যাঁ, মানে চিনতে পেরেছে এটাই তার বসের এক্স মীরা। দুজন কথা বলতে বলতে বাইরে আসে। মীরা বলে তুমি ঠিক আছো? কাকু বলে আমার আর কি হবে, 7 দিন পর অফিসে ফিরলাম। আমি কয়েকদিন ধরে ওর দিকে মনোযোগ দিচ্ছিলাম না, তুমি জানো, ওর কথা ভাবাই আমি বন্ধ করে দিয়েছিলাম। ও অসুস্থ ছিল, অথচ আমায় বুঝতেই দেয়নি। একেই বলে দাঁত না থাকলে দাঁতের মর্যাদা বোঝা। মীরা হয়তো আরো কিছু বলতো, সতীশান চা এনে সেখান থেকে আর নড়ে না, মানে সাবলার মতো দাঁড়িয়ে থাকে। মীরা চা না খেয়ে রাগ করে চলে যায়। কাকু তাকিয়ে আছে, সতীশান ডাকে ভাই ভাই। কি হয়েছে, একটা কথা বলবো? কাকু বলে আমি জানি তুই কি বলবি, আমি এখনো যুবক আছি, আমার কিছু হয়নি, মীরাও সিঙ্গেল, কেননা আমি তাকে বিয়ে করি। সতীশান বলে বাপরে, খাটের নিচে কে রে? আমি বাবলু কলা খাইনি, আমি তো কলার কথা বলিনি, এসব ভাবছেন নাকি? তবে মন্দ হয় না কিন্তু। হ্যাঁ, কাকু তো একটু লজ্জা পেয়েছে। আরে যা যা কাজ কর যা। রাতে বাসায় ফিরে কাকু অনুশ্রীর ছোট ছোট জিনিসগুলো প্যাক করে রাখে। তার একটা সুটকেস ছিল, খুলে দেখে ফাটা একটা ফুটবল সেখানে। মানে ফুটবল তার কতটা প্রিয় ছিল যে এভাবে যত্ন করে রেখে দিয়েছে। ব্যাপারটা বেশ ভালো লাগে। আরো কিছু সামান ছিল, কাকু ভালো করে দেখবে। রামলা আসে, ভাই এগুলো দিদির শাড়ি। কাকু বলে যেগুলো ছেড়ে গেছে সেগুলো কাউকে দিয়ে দে, আর ভালোগুলো রেখে দে। রামলা বলে এখানে দিদির কিছু বই আর ডায়েরিও আছে, নাও। নিচ থেকে আওয়াজ আসে, টিভি রিমোট কাজ করছে না। রামলা শাশুড়ি টিভি দেখছে, রামলা দেখতে যায়। কাকু ডায়েরিটা হাতে নেয়, রামলা রিমোট ঠিক করে দিয়ে যাচ্ছে। কাকু ধুমধাম করে নিচে আসে, এই বিনোদকে? রামলা চুপ। রামলা তুই যেন বলিস না আমি কিছু জানি না, তুই জানিস সব, বলে এই বিনোদটা কে? দুজনে চুপ। একটু পর সুরজ বাসায় আসতে দেখে কাকু বের হয়ে গেল। সুরজ রামলাকে বলে কি হয়েছে, উনি এভাবে গেল কেন? আর এটা কি? রামলা বলে ডায়েরি। কার? তোমার মায়ের। তার একজনের সঙ্গে ভালোবাসা ছিল। কি যাতা বলছো তুমি? দিদির একজনের সঙ্গে অ্যাফেয়ার ছিল, সেটা জানতে পেরেই রাগ করে বের হয়ে গেল। শুনে তো সুরজ অবাক, কি মায়ের কারোর সঙ্গে অ্যাফেয়ার ছিল? বিদ্যুৎ চলে যায়। সুরজ ফোনের লাইট তাদের বাড়ির বোর্ডে ধরে আর ফিল করে এটা তো বাড়ি নয়, প্রেমের বাড়ি। প্রণয়া ভিলাসম মুভির ইন্টারভেল পয়েন্ট। ইন্টারভিউর পর সুরজ সতীশানকে ফোন করে বলে তার বাবা রাগ করে চলে গেছে। সতীশান বলে তাকে চিন্তা করতে হবে না, আমি নিয়ে আসছি। কাকু বারে এসে তার মনের ঝাল মিটাচ্ছে, মানে তার বইয়ের একজনের সঙ্গে সম্পর্ক ছিল, এটা সে মানতে পারছে না। সতীশান জানতো সে এখানেই থাকবে। এসে বলে সে কি করেছে তাতে কষ্ট পাচ্ছে, আর আপনি কি করেছেন সেটা মনে নেই, চলুন এসব আর আপনার বোঝার মুড নেই, বাসায় নিয়ে আসে। কাকু সেটাই বারবার বলছে যে আনু তাকে ধোকা দিয়েছে, তাকে বুঝতে দেয়নি, তার সঙ্গে গাদ্দারি করেছে। রামলা রাগ করে বলে সে ধোকা দিয়েছে নাকি আপনি তাকে বোঝার চেষ্টা করেননি কখনো? সতীশান থামায়, এখন সে নেশায় আছে, কিছু বলে লাভ নেই, যাও সবাই যার যার কাজে যাও। সুরজকে বলে কাল তো তোমরা থিরুনেলি যাচ্ছ না? মানে তার মায়ের আস্থা বিসর্জন করতে যাচ্ছে। রুমে গিয়ে সুরজ গোপীকে ফোন করে যেই বলে তার মায়ের সম্পর্ক ছিল, সে হাসতে থাকে। আরে তুমি হাসছো কেন? গোপিকা বলে তোমাদের বাড়ির নাম প্রেম বাড়ি রাখা ভালো ছিল। আচ্ছা দাঁড়াও তো আমি আসছি বলে সে এসে তার বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা তোমরা তো অ্যারেঞ্জ ম্যারেজ করেছো তাই না? কেন? তোমার পছন্দের কেউ কি ছিল, মানে তুমি কাউকে ভালোবাসতে না? এই সেরেছে পাজি মেয়ে, কি হচ্ছে এসব? আরে বলো না বাবা। না না না, এমন কেউ ছিল না, তোর মাই প্রথম। আচ্ছা মা তোমার কেউ ছিল না? যা তো শয়তান মেয়ে। আরে বলো না পাগল, সে সময় আমাদের তো কারো দিকে তাকানোও পাপ ছিল, প্রেম করবো কি করে? মুখে তো দুজনেই বললো ছিল না, বাট রাতে যখন শুয়েছিল কেউ ঘুমায়নি, দুজন দুজনকে জিজ্ঞেস করছে কি ঘুম ধরছে না, মানে দুজনেরই প্রেম ছিল, আর এখন তাদের কথা মনে পড়েছে তাই ঘুম আসছে না। কপাল। সকালে দুজন বেরিয়ে পড়ে থিরুনেলির জন্য। বাপ ছেলে এই প্রথম একসঙ্গে কোথাও যাচ্ছে। রাস্তায় একটু থেমে কাকু সতীশানের সঙ্গে কথা বলে, কাজবাজ করতে বলে। কথা শেষে গাড়ির কাছে আসতে দেখে সুরজ তার মায়ের সে ডায়েরিটা বের করেছে। আরে কি করছিস? সেটা পড়তে বের করেছি। অন্যের ডায়েরি পড়তে নেই জানিস না? সুরজ বলে অন্যের মানে? আমার মায়ের ডায়েরি আমি কি দেখতে পারি না? কাকু বলে দেখ আমার
খারান খারান, আপনার পার্ট নিতে হবে না, আমি খুব ভালো করে জানি এর মাঝে আপনার কোনো কিছুই বলা নাই, কি আর করার। গাড়ি ছেড়ে দেয়। সুরজ বলে মা তো কখনো আমাদের মন খুলে কিছু বলেনি, আর আমরাও তার সঙ্গে কখনো এতটা টাইম এক্সপ্লেন করিনি যে সে বলবে। যদি তার শেষ ইচ্ছের ব্যাপারে কোনো কিছু জানা যায় তাহলে তো একটু ভালোই লাগবে, তাই না? নিজেদের অন্তত সান্ত্বনা দিতে পারবো আমরা, তাই পড়ছি, তোমার যদি ভালো না লাগে আমায় বইলো বলে সুরজ ডায়েরি ওপেন করে। কয়েকটা পেজ পর একটা গোলাপ দিয়ে স্টার্ট হয় লেখা। অনুশ্রী লিখেছে, কারো হয়ে যাওয়া, কাউকে একেবারে মন থেকে মেনে নেওয়া, এই ধরনের ভালোবাসাতে আমি বিশ্বাসী, মুখে মুখে ভালোবাসাতে নয়। সেদিন সকালে আমার গানের লিস্ট করতে করতে দেরি হয়ে যায়, বাস প্রায় ছেড়ে দিবে, আমি তখনই আসি। সিন চলে আসে পেছনে অনুশ্রীর যুবক কালে। সে সময় গান ক্যাসেটের ফিতাতে উঠাতে লিস্ট করে দিতে হতো, দোকানদার ফিতাতে সেগুলো ভরে দিত, তারপর সেটা এনে বাসায় শুনতে হতো। গাড়িতে উঠলে তার বান্ধবীরা সেটা নিয়েই কথা বলছে। কন্ট্রাক্টর আসে, টিকিট টিকিট, ভিড়ের মাঝে টিকিট কাটতে এন্ট্রি করায় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার হাকিম শাহ অর্থাৎ বিনোদের। তারা রোজ যাওয়া আসা করে কলেজে, কিন্তু এই ছেলেকে কখনো আগে দেখেনি। আনুর ফ্রেন্ড বলে হ্যান্ডসাম না, আনু গায়ে লাগায় না। বিনোদ তার কাজ করছিল, একজন যাত্রী নামবে, তাই গাড়ি যে ধাম করে একটু ব্রেক করে, বিনোদ গাড়ির মাঝে থাকা ডান্ডির সঙ্গে বাড়ি খেয়ে বিহুশ হয়ে পড়ে যায়। হলো, সবাই ভিড় করে, আনু একটু পানি ছিটিয়ে দেয় যাতে বিনোদের হুঁশ তো ফেরে, বাট আনুকে দেখে তার মনের হুঁশ হারিয়ে যায়, কারণ মেয়েটা তো খুব কিউট। ছেলে ঠিক তো হয়ে যায়, কিন্তু দুজনের মাঝে একটু চোখাচোখে চলছে, একটু বাড়ি খেলো, কেমন একটা ব্যাপার না, একটু লজ্জাও পাচ্ছে। সিন বর্তমানে আসে, বর তার বইয়ের আর ছেলে তার মায়ের প্রেম কাহিনী পড়ছে, কঠিন এক রিয়াকশন। এর মাঝে কাকুর বারবার ফোন আসে, সে কেটে দেয়। সুরজ বলে ধরুন, সমস্যা নেই, আমি জানি সে কে, সেদিন অনুষ্ঠানে তার সঙ্গে দেখেছি আপনাকে, আবার থিয়েটারে একসঙ্গে ছিলেন। মীরা ম্যাম না এটা? কাকু তো টাসকে খায়, তুই জানিস? জানিস তো মাকে বলিস নি কেন? সুরজ বলে দেখতে চেয়েছিলাম তোমরা কত দূর যাও, আর তাছাড়া তোমার আমার মাঝে টুকটাক কথা তো হচ্ছিল, আমি চাইনি সেটাও বন্ধ হয়ে যাক। সো সুইট। গাড়ি আবার রওনা দেয়, আর সিন চলে আসে পিছে আনুর কাছে। কলেজে এসে সে বিনোদের ব্যাপারেই ভাবতে থাকে। ইন্দুকে বলে আগে তো দেখিনি রে ছেলেটাকে, তাকে নিয়ে ভাবা হচ্ছে না? আরে না না না, তেমন কিছু না। লাঞ্চের সময় আবার বলে আচ্ছা, প্রথম দেখায় প্রেম সম্পর্কে তোর কি ধারণা? ইন্দু বলে ওসব চুলকা চুলকির মাঝে আমি নেই ভাই, দ্যাটস লাইক এ গুড গার্ল। গাড়ি থামিয়ে বাপ ছেলে একটু ঘোরাফেরা করছে। কাকু বলে তোরও তো গার্লফ্রেন্ড আছে, আমি জানি। কি জানো? কি করে? কাকু বলে ওই যে সেদিন মন্দিরে দেখেছিলাম। আরে সে তো আমার ফ্রেন্ড। কাকু বলে বেটা বলে যাস না, আমিও একজন খেলোয়াড়। চল। বাপ ছেলের কথাবার্তা বেশ সুইট লাগে। বাস্তবে তো বাপ ছেলের সম্পর্ক এমন হয় না, বাট হলে কিন্তু মন্দ হয় না, তাই না? গাড়ি ছেড়ে দেয়, কাহিনী আগে যায়। পরের দিন কলেজে যাওয়ার সময় মনে মনে আনু বিনোদকেই খুঁজতেছে। হিন্দু বলে খারা টিকিট দিতে আসবে, বাট আসে কাকু। ও নো। আচ্ছা কাল কোথায় ছিলেন? আরেকজনকে দেখলাম। কাকু বলে আরে ও তো আমার ছেলে বিনোদ, কাল একটু বিজি ছিলাম তাই ওকে পাঠিয়েছিলাম। কিন্তু দেখে ফেলে বিনোদকে, আর ওই তো সে হেল্পার হয়ে আছে। শোনা মাত্র আনুর ভেতরটা নড়ে ওঠে। বাস এরপর থেকে শুরু হয় দেখা দেখে চোকাচোকি। এর কয়েকদিন পর আনু ইন্দুকে নিয়ে একটু লাইব্রেরিতে যায়। সেখানে একজনের ব্যাপারে লেখালেখি হচ্ছে যে সে নাকি এলাকার সবচেয়ে বেশি গোলদাতা। এরা বিনোদের কথা ভাবতে না ভাবতেই বল এসে আনুর গায়ে লাগে। দেখে বিনোদ খেলছে। মাস্টার এসে বলে কন্ট্রাক্টরের ছেলে বিনোদ খুব ভালো খেলে, এ বিনোদ এদিকে এসে তো, ওরা সদস্য হতে চায়, একটু হেল্প করো তো। আর ইন্দু তুমি একটু আমার সঙ্গে এসে তো, কাজ আছে। হ্যাঁ বিনোদ, শান্তি মতো খেলতে পারো না? মারামারির কি দরকার? বিনোদ বলে গায়ে লাগতে এলে কি করবো স্যার, অন্যায় তো সহ্য করা অন্যায়, তাই না? হয়েছে যাও। ভিতরে এসে আনু লেখালেখি করছে। জিজ্ঞেস করে তোমায় তো আগে কখনো এখানে দেখিনি। বিনোদ বলে আমি খালার বাড়ি থেকে পড়াশোনা করেছি, পুলিশ হতে চাই, তাই ওখানেই ছিলাম। ও আচ্ছা, তাহলে জীবনের লক্ষ্য আছে? জি ম্যাডাম। পছন্দ যেহেতু দুজনেই করে, কথার টপিক অটো বের হয়ে আসে। এ কথা সে কথা চলছে। বিনোদ আনুর একটা ফ্রেন্ডের থেকে তার নাম দাম সব শুনে নিয়েছে। এর কয়েকদিন পর ফাইনাল খেলার ম্যাচ শুরু হয়। মেয়েরা ট্রফি ঠিক করছিল, মাঠে খেলা চলছে। এখন অব্দি ম্যাচ ড্র ছিল, আর 2 মিনিট বাকি আছে। বিনোদের বল ওঠানোর সিস্টেম দেখেছেন? আনু কাপটা রেখে এখানে এসে খেলায় মনোযোগ দেয়। বিনোদ আনুর দিকে তাকিয়ে কি যেন বলতে চায়, এর ফাঁকে বল তাকে পার করে নিয়ে গিয়ে গোল দেয়। হলো, খেলায় মনোযোগ না দিয়ে মেয়ের দিকে তাকাতে এমনই হবে। তো এদিকে এরা পুরস্কার নিচ্ছে, ওদিকে বাকি লোকদের সঙ্গে বিনোদের দল মারামারি শুরু করেছে। তুমুল এক মারামারি হয়। কাকু বলে ঠিক কলেজের আওয়ারা ছেলেমেয়েদের মতো, তাই না? সুন্দরী মেয়েরা এদেরই কেন যে পছন্দ করে? সুরজ বলে বাবা এটা যুবক বয়স, সেই সময় কলেজে এমন না করে কি জায়েদ খানের মতো ডিগবাজি দিয়ে বেড়াবে? যাক, মারামারি তো মেয়েরা পছন্দ করে না, সেটা নিয়ে কথা হচ্ছে। এসব কেন করতে গেলেন? বিনোদ বলে এটা খেলার কোনো ইস্যু নয়, অন্য ইস্যু ছিল, সেটা নিয়েই হয়েছে। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। এখানে এসে দল আলাদা হয়। এরা দুজন একসঙ্গে ভাগে পড়ে। ব্যাস শুরু হয় প্রেম আলাপ। তো এখনো কেউ মনের কথা কাউকে বলেনি। আনু কাল দেখা করতে বলে। পরের দিন সকালে একটা জায়গায় আসে। লোকেশনটা অস্থির লাগে। বল আনুর পায়ের কাছে এলে আনু তুলে পাক্কা দিতে যাবে, দেখে এই অবস্থা। বিনোদ এখানে সেখানে যায়। আর এরপর থেকে দুজন নামে ঘটর হানি হরা শুরু হয়। নতুন নতুন প্রেম, একটু তাদের খুনছুটি না দেখালে তো মন খারাপ করবে। তো পিছনে একটা মিউজিক দিয়ে ক্যামেরা তাদেরই ফলো করে। মজার ব্যাপার হলো সিনগুলো যে একেবারে কাল্পনিক তা কিন্তু নয়। লোকেশনের সঙ্গে সিচুয়েশন একদম রিয়েলিস্টিক একটা ফিল দেয়।
যাক, রাত জেগে চিঠি লেখা, সকালে বিভিন্ন বাহানায় সেগুলো লেনদেন করা, বিনোদ বল অমনে কিভাবে উঠায় আনু শিখতে চায়, সেটা নিয়ে তাদের মাঝে একটু রোমান্স হয়, লুকিয়ে দেখা করা, বেশ ভালোই যাচ্ছিল তাদের সময়টা। খেলার দিন ওই যে মারামারি হলো সেটার বিচার বসে। মার খেয়েছে আনুর বাবার দলের ছেলেরা, তাই সে এসেছে। এক কথা দুই কথা তর্কাতর্কি শুরু হয়। বিনোদ রাগ কন্ট্রোল করতে পারে না, আনুর বাবাকে একটা ধাক্কা মেরে দেয়। মারটার খেয়ে কাকু বাসায় এসে বিনোদের নামে বকাঝকা করছে, খুব খারাপ ছেলে। আনু চুপচাপ শুনে যাচ্ছে, কি আর করবে। তার বাবা তাকে দেখে হুট করে কেন জানি টপিক পাল্টে তার চাচাকে বলে, তোমায় যে ছেলে দেখতে বলেছিলাম কি হলো তার? সে বলে, তারা তো রাজি, ছেলে ভালো, সরকারি জব করে। সরকারি চাকরি হলে কি আর কোনো কথা আছে? বিয়ের কথা শুনে আনু চিঠি লেখা শুরু করে। দুদিন পর বিনোদের পুলিশ এক্সাম, সেটা শেষ করে তারা পালিয়ে যাবে। এটা শুনে কাকু গাড়ি সাইড করে নেয়, মানে সে ঝটকা খায়। কি পালিয়ে গেছিল? কে কে? সুরজ বলে, কে আবার? মার বিনোদ কাকা। বিনোদ কাকা? তোর কাকা হলো কবে বে? লজ্জা করে না? বিনোদ কাকা। সুরজ বলে, না মানে সে তো তোমার বয়সই হবে না, তারা পালিয়ে গেছিল। সুরজ বলে, কি জানি, এখানে তো আর কিছু লেখা নেই, শুধু পালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথাই লিখেছে। কাকুর একটু জেলাস লাগে, সে বের হয়ে এসে একটা বিড়ি ধরায়। সুরজ বলে, তবে যাই হোক না কেন, খুব বড় কিছু হয়েছে আমার মন বলছে। কাকু বলে, আর কি হবে, সে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে, কিন্তু তোর নানি হয়তো জানতে পেরে আত্মহত্যার বাহানা দিয়ে তাকে থামিয়েছে, ইমোশনাল ব্ল্যাকমেল। তারপর কোনো এক গাধা এসে তাকে বিয়ে করেছে, এই হয়েছে। সুরজ মজা নেয়, গাধা? এভাবে দেখতে হবে না, আমি সেই গাধা। সুরজ একটু মুচকি হাসে, তারপর বাবাকে জ্বালাতে আবার বলে, আচ্ছা বাবা, যদি তারা পালিয়ে গিয়েই থাকে আর কিছুদিন পর ফিরে আসে তাহলে? কাকুর তো জ্বলছে, কি আর হবে, হয়েছে, বেশি কথা বলতে হবে না, যা ভিতরে যা। গাড়ি চালু হয়। কাকু বলে, তারপর কি হলো? সুরজ বলে, তারপর আর তেমন কিছু নাই, শুধু কিছু কোড লেখা, যেমন আমি শুধু তাকে শেষবারের মতো দেখতে চাই, শুধু আজকের জন্য আমি একবার তাকে দেখতে চাই। আমি যখন মারা যাব, আমি চাই তুমি আমার কবর জিয়ারত করো এবং কবরের উপর একটা গোলাপ রেখে দাও। জাস্ট এটাই আমার শেষ ইচ্ছে। কাকু ব্যাপারটা সিরিয়াস নেয় না। সুরজ বলে, আরে মা এমনি এমনি লিখেনি, নিশ্চয়ই মনের কষ্ট লিখেছে। কাকু বলে, ডেট দেওয়া আছে। সুরজ দেখে বলে, কাকু বলে, ও বিয়ের একদিন আগে। সুরজ চুপ। কি? না না কিছু না। ক্যামেরা গাড়ি ফলো করে আর স্ক্রিনের আলো নিভে গিয়ে পরের সিনে আমরা দেখি তারা সেই জায়গাতে এসেছে। সেখানকার যত রীতি রেওয়াজ ছিল সব করে। অ্যাজ এ সান সুরজকেই সব করতে হবে, তাই সেই করে। সব শেষে এক পণ্ডিত বলে সে আনুর কুণ্ডলি দেখেছে, কোনো সমস্যা নেই, তবে তার যদি কোনো ইচ্ছে অপূর্ণ থাকে তাহলে তারা যেন করে দেয়, তাতে আত্মা শান্তি পাবে, মানে তাদের ধর্মের ব্যাপার আর কি। কাকু বলতে যাবে না তার কোনো ইচ্ছে নেই। সুরজ বলে, আচ্ছা আছে। কাকু তার দিকে চোখ পাকায়। সুরজ ফেসবুকে বিনোদ নামে খোঁজা শুরু করে। ডায়েরিতে তো বলা ছিল সে পুলিশ হতে চেয়েছিল, তাই সেই নামে ওই এলাকাতে পুলিশ আইডি ওপেন করে। কাকু আবার টপিক ঘুরে নিতে চাইছে। যাক বাবা, তার নির্ধারিত কোনো ইচ্ছে নেই। সুরজ ধরে বসে, নেই মানে কি বলছো? আছে। কি? ডায়েরিতে সে কি লিখেছে তুমি শোনোনি? কাকু বলে, আরে মানুষ প্রেমে পড়লে এমন আবেগী কথা লিখেই থাকে, তাকে সিরিয়াস নিতে হবে? সুরজ বলে, বাবা বেঁচে থাকতে তার ইচ্ছে জানার চেষ্টা করিনি আমরা, তার সঙ্গে কখনো কথা বলিনি, বসিনি, এখন তার মরার পরেও কি কিছু করা যাবে না? কাকু বলে, তো কি এখন আমরা তাকে খুঁজতে বের হবো? সুরজ বলে, তুমি কি করবে আমি জানি না, কিন্তু আমি যাব, এটাই ফাইনাল। বলে সে একটু সাইডে আসে। কাকু এসে বলে, দেখ আমি তোর বন্ধু গিরি নই যে এমন তেজ দেখাবি, আমি তোর বাপ, তোকে আমার কথা শুনতে হবে। সুরজ পেয়ে বসে, কি বাবা আজ সেটা তোমার মনে পড়লো? কবে থেকে আমাদের কথা বন্ধ হয়ে গেছে তুমি জানো? কেন বন্ধ হয়েছে মনে আছে তোমার? কই একবারও তো ঝাড়ি মেরে বললে না এ কথা বলিস না কেন, আমি তোর বাপ হই। আমার সব আবদার মা শুনেছে, তুমি কখনো শোনোনি, তুমি কখনো আমার সঙ্গে বসনি। আমি মিউজিক ভালোবাসি, মিউজিক আমার রক্তে বইছে, আমি A.R. রহমান কলেজে ভর্তি হওয়ার জন্য মরে যাচ্ছিলাম, তুমি শুনেছো আমার কথা? আজ আসছে বাবাগিরি দেখাতে। কথাগুলো কাকুর খারাপ লাগে, তাই সে সেখান থেকে চলে যায়। সুরজেরও খারাপ লাগে যে বাবাকে এভাবে বলা ঠিক নয়। মীরা কাকুকে ফোন করে শান্ত হতে বলে, সুরজের কথা মেনে নিতে বলে, কারণ সে তো খারাপ কিছু বলে না, এতে কোনো সমস্যা নেই। মীরার বুঝে কাকু রাজি হয়। সিন গোপিকার কাছে আসে, অনেকক্ষণ হলো তাকে দেখানো হয়নি, তাই ক্যামেরা তাকে একটু বোলানি দেয়। সুরজ কথা বলে, কথা শেষে কাকু বলে, তো প্ল্যান কি? আমরা কি তাকে গিয়ে বলবো তার এক্স এর জামাই আর ছেলে? সুরজ বলে, না, তার কাছে প্ল্যান আছে, আর ঠিকানা ফেসবুকে পেয়েছি, তাকে সবাই চিনে, আমরা সেখানে যাচ্ছি। ঠিক আছে চলো যাওয়া যাক। একটু পর গাড়ি সেই জায়গাতে এসেই থামে। পাশের একটা দোকানে গিয়ে সুরজ বলে তারা শহর থেকে এসেছে, উনি একজন অফিসার, এখানে কি বিনোদ নামে কাউকে তারা চেনে কিনা। কাকু বুঝতে পারছে না কোন বিনোদ। সুরজ বলে, ওই আগে খেলাধুলা করতো, অনেক আগের কথা, মনে হয় পুলিশেও ছিল। কমরেড বিনোদ, ক্লাবের হয়ে খেলতো যে। সে তো মারা গেছে বাবা। মারা গেছে কি করে? কাকু বলে, মদের নেশা ছিল খুবই, লিভার খারাপ হয়ে মারা গেছে। সুরজের বাবা তো খুব খুশি হচ্ছে, বাট সুরজের মনটা খারাপ হলো যে তার সঙ্গে দেখা হলো না, তার মায়ের কথাটা তাকে বলাই হলো না। তখন একটা বাস এসে থামে। বাসটা দেখে সুরজের মনে পড়ে ডায়েরিতে তো লেখা ছিল সে বাসে কাজ করতো। সুরজ বলে, কাকু তার বাবা বাসের কন্ট্রাক্টর ছিল। কাকু বলে, ও তুমি কন্ট্রাক্টর রাজেন্দ্রের ছেলে বিনোদের কথা বলছো? ওকে তো আমরা কামান বিনোদ বলে ডাকি। না, তার তো কিছু হয়নি, সে ফিট আছে, একটু পরে এখানে আসবে অটো নিয়ে, খারাও। এবার সুরজ
সুরজ ফুসকে পারে। কাকুর মনটা খারাপ, অপেক্ষা করছে। একটু পর একটা অটো এসে থামে। কাকু দেখে বলে, ওই তো এসেছে, কামান। সুরজ খুব আগ্রহ নিয়ে ঘোরে। বিনোদ যেই মাথাটা ঘুরাই আর স্লো মোশনে ক্যামেরা তাকে দেখিয়ে পিছনে একটা মিউজিক দেয়, উফ কঠিন লাগে। আমরা তো ইয়াং বিনোদকে দেখেছিলাম, তাই না? দেখুন এখন সে কেমন হয়ে গেছে। কাকু হা করে আছে, সুরজ তো এক্সাইটেড, এগিয়ে যায়। জি স্যার বলুন। সুরজ বলে, আমাদের স্যার বলতে হবে না, আমি একজন কলেজ স্টুডেন্ট। ও জি বলুন। সুরজ বলে, আমরা কি একটু বসে কথা বলতে পারি স্যার? অবশ্যই, চলুন, সমস্যা নেই। এখানে এসে বসে। দেখুন আমি কিন্তু ওসব ছোট মোটো চোরাচালানি ছেড়ে দিয়েছি, আর করি না। সুরজ বলে, না না না, আমরা ওসবের জন্য আসিনি। তাহলে? সুরজ বলে, আপনি ইন্দু নামে কাউকে চেনেন? বিনোদের মনে পড়ছে না। কাকু বলে, ওই 20 দশকের শেষের দিকে হবে। সুরজ বলে, তখন আপনি বাসে কাজ করতেন, তারা কলেজে যেত। বিনোদের মনে পড়ে, ও রাধার মেয়ে ইন্দু। সুরজ বলে, সে আমাদের কলেজের টিচার। কি, সে টিচার হয়েছে? বাহ। সুরজ বলে, সে তো আমাদের কলেজ থেকে বদলি নিচ্ছে, তো আমরা চাইছি সে যাওয়ার আগে তার গ্রাম, বন্ধু বান্ধব দিয়ে কিছু একটা স্মৃতি বানিয়ে তাকে উপহার দেব। তার মুখে আপনার কথা প্রায় শুনেছি, তাই আপনাকে পয়েন্ট করলাম। বিনোদ বলে, সে আমাকে মনে রেখেছে? আজব তো। কাকু বলে, আমরা কি সঠিক মানুষকে ধরেছি? সে তো কি কোনো সমস্যা? না 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 স্যার, আমরা জাস্ট ভিডিও শুট করবো কি করে তাই ভাবছি। বিনোদ ফোন কেড়ে নিয়ে বলে, আরে চিন্তার কি আছে, আমরা তো অনেক রিল বানিয়েছি, নিন লক খুলে দিন, দেখুন আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। তার ফ্রেন্ড বলে, আরে দাদা লাইব্রেরিতে যা, তাহলে ভালো হবে। ও চলুন সেখানে চলুন। সেই লাইব্রেরির দিকে যাচ্ছে, আর সুরজ মনে করছে এটা সেই লাইব্রেরি যেখানে তার মায়ের কত ভালো সময় কেটেছে। লাইব্রেরির ভিতরে ঢুকতেই সুরজ একটা অনুভূতি পায়। বিনোদ একা ভিডিও শুরু করে দেয়, কিরে ইন্দু, আমাদের মনে রেখেছিস, খুব ভালো লাগলো। সবাই তো ভুলে গেছে, মনে আছে এই লাইব্রেরির কথা, যদিও আর কিছু আগের মতো নেই। যাক, ভালো লাগলো যে তুই টিচার হয়েছিস আর তোর স্টুডেন্ট তোর জন্য এত দূর এসেছে। তোর মনে আছে সেই রাতে আমাদের পালানোর কথা? তারপর তো আর দেখাই হলো না। শুনে তো এদের কান খারাপ হয়ে যায়, কিন্তু তার ফ্রেন্ড নিষেধ করে। আরে ওসব কেন বলছিস? কথা ঘুরিয়ে নিয়ে বাইসাই বলে ভিডিও বন্ধ করে দেয়। সুরজ বাইরের মাঠ দেখে বলে, এই সেই মাঠ না যেখানে খেলতেন? বিনোদ লাফ দিয়ে বের হয়, এই সেই মাঠ। এরা তো বাইরে এসেছে, কাকু জালে আটকে গেছে। এতদিন পর মাঠে এসে বিনোদের অবভিয়াসলি ভালো ফিল হচ্ছে না, বিড়ি ধরায়। সুরজ বলে, স্যার কিসের যেন কথা বললেন পালিয়ে? বিনোদ বলে, আমার ভিডিও নিতেই তো এসেছো না? সুরজ বলে, আরে জি অবশ্যই, আমি তো জাস্ট কিউরিওসিটি থেকে জানতে চাইলাম। বিনোদ বলে, এটা আর গোপনই বাকি, সবাই তো জানে। ওই এক মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল, অনেক প্ল্যান করি, প্রায় পালিয়েছিলাম। সে সময় ইন্দু আমাদের সঙ্গে ছিল। কাকুর খুব আগ্রহ পালানোর ব্যাপারটা নিয়ে। প্রায় পালিয়েছিলেন মানে? বিনোদ বলে, প্রায় মানে শেষ অব্দি যেতে পারেনি, প্রবলেম হয়ে যায়। ও। সুরজ বলে, তারপর কি হলো স্যার? বিনোদ বলে, আর কি, তার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। আমার সবাই ভিন্ন চোখে দেখতে লাগলো, খারাপ কাজের ডাক আসতে শুরু হলো। তারপর এই চলছে। এরা দুজন কথা বলছে, এই সুযোগে সুরজ দুজন একটা ছবি উঠিয়ে নেয়। স্যার আর কি কোনো স্মৃতি মনে আছে আপনার? বিনোদ মারামারির কথা বলতে চায়, সে অনেক মারামারি করেছে, এটা সেটা লেসপিটা। সুরজ বলে, আপনি বুঝি অনেক মুভি দেখেন না? বিনোদ একটু হাসি দিয়ে সামনের দিকে যায়। কাকু কি করে, তাকে বলতে চায় যে আমরা আসলে এসেছি। সুরজ থামায়, না কিছু না, আমাদের কাজ হয়ে গেছে স্যার, আমরা তাহলে এখন আসি। চলুন আমাদের তো অনেক জায়গায় যেতে হবে। ঠিক আছে স্যার, বাই তাহলে। বাই সাহেব বলে যাচ্ছে। এখানে সুরজ আর বিনোদের যে একটা রিয়াকশন, চোখে যে একটা কেমিস্ট্রি, কঠিন লাগে। কাকু সুরজকে ধরে, কি হলো, তুই এই জন্য এসেছিলি? সুরজ বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? তাকে মায়ের কথা বলে কি হবে? দেখলে না তার কোনো ফিলিংস নেই, সে মারামারি নিয়ে কথা বলছে। কাকুর মনে হয় ছেলে তো ভালোই বুঝতে শুরু করেছে। এসে গাড়িতে ওঠে। সুরজ বলে, মায়ের দিক থেকে আমরা যে কাহিনী শুনেছি তার সঙ্গে তার কাহিনীর তো অনেক তফাৎ। সে হয়তো মায়ের মতো করে ফিল করেনি, তাকে আর কি বলবো। ডায়েরির কাহিনী এখানেই শেষ হোক বাবা, এটাই ভালো হবে। কাকু সুরজের দিকে চেয়ে থাকে যে ছেলে তো বুঝমান, সে এতদিন তাকে বুঝতে পারেনি। রওনা দেয়। এদিকে বিনোদের কাছে বল এলে সে এমন করে বলটা উঠায়, তারপর একটা শট দেয়, বল উপরে ওঠে। আর এবার আমরা দেখি বিনোদের আসল রূপ। তার মুখটা শুকিয়ে গেছে, মনের মাঝে কষ্টগুলো হানা দিতে শুরু করেছে। তার চোখে বোঝা যাচ্ছে সে আনুকে কতটা মিস করেছে। বিনোদ ফুটবল ভালোবাসতো, এই জন্যই আনু তার ব্যাগে ওই বল রেখেছিল আর বাচ্চাদের সেই খেলা শিখিয়েছিল। ক্যামেরা তাকে ফোকাস করে আর তার মাধ্যমে আমাদের দেখায় যে সেদিন তারা কেন পালাতে পারেনি। আনু আর ইন্দু লাইব্রেরিতে অপেক্ষা করছিল, বিনোদ গাড়ি নিয়ে আসবে, তারা বের হয়ে যাবে। কিন্তু সেই রাতে ঝামেলা হয়ে যায়। দুটা দলের মাঝে ঝামেলা বাঁধে, যাতে বিনোদের যার সঙ্গে ঝামেলা ছিল তাকেই কেউ মেরে ফেলে। তার কারণে পুলিশ এলার্ট জারি করা হয়। সেই রাতে এরা বের হয়েছে পালাবে। দুই বন্ধু প্ল্যান করছে কিভাবে যাবে। পুলিশের গাড়ি সেদিক দিয়ে যেতে এদের দেখে ফেলে। কিরে কি করছিস তোরা এখানে? ব্যাগে কি? বিনোদ বলে, স্যার বাইরে যাবো, তাই কিছু কাপড়। অফিসার বলে, ঝন্টুর সঙ্গে তোর কি ঝামেলা ছিল? বিনোদ বলে, না তো স্যার, তার সঙ্গে তো কোনো ঝামেলা ছিল না, চল থানায় চল। এই শুরু হলো। পুলিশের এই ব্যাপারগুলোই ভালো লাগে না, যে তারা কিছু বোঝার চেষ্টাই করে না। বিনোদ রিকোয়েস্ট করতে থাকে, স্যার আমায় যেতে হবে, আমি কিছু করিনি। তারা কথা শোনে না, জোর করে তাকে গাড়িতে উঠাতে চায়। উপায় না পেয়ে এরা এখান থেকে দৌড় দেয়। এরা তো এখানে অপেক্ষা করছে। একটু পর পুলিশ লাইব্রেরির কাছাকাছি এসে বিনোদকে ধরে ফেলে। তার চিল্লানি শুনে ইন্দু আনুকে ডাকে। আনু এসে দেখে পুলিশ তাকে ধরে গাড়ি
গাড়িতে উঠিয়ে নিচ্ছে। বেচারা এত রিকোয়েস্ট করে, স্যার ছেড়ে দিন, আমি কিছু করিনি। কাজ হয় না, তারা তাকে ধরে নিয়ে যায়। আনুর তো জানটা বের হয়ে যাচ্ছিল, এটা কি হয়ে গেল। চেয়ে দেখা ছাড়া আর কি বা করবে সে, খুব কষ্ট পায়। বিনা কারণে পুলিশ তাকে ধরে নিয়ে যায়, আর এই সুযোগে আনুর বাবা তাকে সুরজের বাবার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। এরা বাড়ি যাচ্ছে, ক্যামেরা সুরজকে ফলো করে, আর এবার মুভির ক্লাইম্যাক্স ঝটকা দেয়। সুরজ বিনোদকে দেখেই চিনেছে এই সেই লোক, কারণ যেদিন তার মা মারা যায় সেদিন তার বাবা পড়ে যাওয়ার সময় যে লোক তাকে ধরেছিল এটা সেই লোক ছিল। সেদিন সুরজ তাকে লক্ষ্য করেছিল যে এ তো তার পরিচিত কেউ না, বা আত্মীয় স্বজনের মাঝে কেউ না, তাহলে সে কে? বিনোদ ভালো করেই জানতো এরা আনুর বর আর ছেলে, তাই সে ইচ্ছে করে এমন ব্যবহার করেছে যে সে আনুকে আর মনে করে না। এরপর ক্যামেরা আনুর ডায়েরি ফোকাস করে, যেটা বিনোদের গাড়িতে রাখা হয়েছে। মুভির সব থেকে বেস্ট পার্ট, বিনোদ দেখে একটা ডায়েরি, এখানে গাড়ি থামিয়ে ডায়েরিটা হাতে নেয়, খুলে গোলাপটা দেখে তার মন ভারী হতে শুরু করে। তারপর যখন পাতা উল্টে উল্টে আনুর তাকে নিয়ে তাদের ভালোবাসা নিয়ে কথাগুলো দেখে, বিনোদের চোখে পানি আর থামাতে পারে না। সবগুলো পেজ পড়ে শেষে আসে যেখানে আনু লিখেছে, আমি জাস্ট একবার তোমায় দেখতে চাই, আজকের মতো জাস্ট একবার এক নজর আমার সামনে এসো বিনোদ, আমি তোমায় দেখতে চাই। বিনোদের বুকটা ফেটে যাচ্ছে যে মেয়েটা তাকে এক মুহূর্তের জন্য ভোলেনি। তার শেষ কথা ছিল যে আমি মরে গেলে তুমি আমার কবর জিয়ারত করো, একটা গোলাপ তার উপর রেখে দিও। বেচারা বিনোদ আর কি করে মনকে শান্ত রাখতে পারে, চোখের পানি আর বাধা মানছে না। সে তার কথা ভেবে আজও বিয়ে করেনি, যেমনি হোক টিকে আছে, চলছে। আনুকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে তাকে কখনো ভোলেনি। শেষের পেজে লেখা অনুশ্রী ও বিনোদের লাভ স্টোরির ডায়েরি, আনুর শেষ স্মৃতি সুরজের পক্ষ থেকে। বিনোদের হয়তো চিল্লাই কাঁদতে মন চাইছে, বাট গভীর ভালোবাসার এটাই তো জ্বালা আছে, বুক ফাটে মুখ ফাটে না। ক্যামেরা সুরজকে ফলো করে, সে যদি ডায়েরিটা বিনোদকে না দিত, বিনোদ হয়তো আনুর ভালোবাসা বুঝতে পারতো না। তাই দিয়ে এসেছে যাতে তার মায়ের শেষ ইচ্ছে পূরণ হয়। তার বাবাকে এসব বলেনি, কারণ সেও তো ভালোবাসে, হয়তো মানতে পারতো না। ক্যামেরা তাদের ফলো করে স্ক্রিনের আলো নিভিয়ে দেয়, আর অসাধারণ এক মুহূর্ত উপহার দিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। ও মাই গড, শেষে এসে চোখের পানি বের করে দিল। মুভিটা লেখার সময় শেষে এসে অনেক কিছু বলতে চেয়েছিলাম, বাট এন্ডিং এ এসে অন্য কিছু আর মাথায় নেই, জাস্ট ভালোবাসা নিয়েই কিছু কথা বলতে ইচ্ছে করছে। কেমন যেন আজব একদিন সেই ভালোবাসা, পৃথিবীতে অন্য কোনো কিছুর মাঝে এমন পাগলামি, এতটা গভীরতা নেই। মানে একটা মানুষ নিজের সবকিছু বিলীন করে দিচ্ছে, যে কোনো পরিবেশ মেনে নিচ্ছে, জীবন বাজি রাখছে জাস্ট ভালোবাসার খাতিরে। দে আর রিয়েলি গ্রেট। বাট একবার একটু একতরফা শুধু জাস্ট মেয়েদের ব্যাপারে ভাবুন তো, এত ভালোবাসা বুকে চেপে রেখে সবকিছু মেনে নিয়ে নতুন করে সংসার করাটা কতটা কষ্টের। ভালোবাসার মানুষকে হারিয়েছে, সেই ঘা শুকাতে না শুকাতেই অন্য একটা পুরুষের হাতের নিচে নিজেকে সঁপে দিতে হবে, নাথিং টু ডু। কষ্টে বুক ফেটে মরে যাওয়ার মতো একটা পরিবেশ, অথচ মেয়েরা মেনে নেয়। আপনি কি ফিল করতে পারছেন এটা কত বড় মহত্বের পরিচয়? স্যালুট করতে ইচ্ছে করে এমন মেয়েদের। ছেলেরা তো মদ খেয়ে ভবঘুরে হয়ে জাস্ট তার কথা ভেবেই সময় পার করে। আর যাই হোক, প্রবলেম তাদের একটাই, তাকে হারিয়েছে, অন্য কিছু নেই। বাট মেয়েদের দিকে দেখুন, তাকে মিস করবে কিন্তু প্রকাশ করা যাবে না। সংসার সামলাতে হবে, বাচ্চা, পরিবার, বাবার সম্মান। আবার রাতে ভালোবাসার মানুষের কথা মনে হলেও তাকে চেপে রেখে নতুন মানুষটার পাশেই শুইতে হবে। আমরা হয়তো আন্দাজ করতে পারছি না, বাট এটা খুবই কঠিন। এজন্য আমি বলি, এসব ভালোবাসার চক্করে কেউ পড়েন না, ভালোবাসা থেকে 100 হাত দূরে থাকুন। এত মহৎ হওয়ার কোনো দরকার নেই। আপনার ভালোবাসা নিয়ে কেউ কাহিনী লিখবে না। কেউ ভালোবাসার দাবি নিয়ে এলে তার পায়ে পড়ুন, ভাই ক্ষমা করে দে, পারলে বাপের জমির ভাগ নিয়ে যা, তাও ভালোবাসার কথা বলিস না। সাবধান থাকেন, ভালোবাসা কিন্তু মানুষকে কাঙ্গাল বানিয়ে ছেড়ে দেয়। বাট যারা ভালোবাসার এমন মহৎ উদাহরণ সেট করে গেছে, তারা অবশ্যই প্রশংসার পাত্র, সম্মানের ভাগিদার। আচ্ছা, তো যাওয়ার আগে আপনার মতামত কমেন্ট বক্সে বলে যাবেন। আর ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো করতে পারেন। আর উপরে যে হকারি করা হয়েছে সেটা নিয়ে সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই, ওটা জাস্ট একটা বিজনেস ডিল। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।